মন্ত্রীর মুখ লাল হয়ে গেছে। আবরার তা দেখে মন্ত্রীকে ছেড়ে দেয়। তারপর বলে, না, তোকে আমি কুপিয়ে মারবো, এভাবে না। কথাটা বলেই দরজার দিকে তাকায়। দরজার কাছে ফেটিক্স আর বডিগার্ডরা দাঁড়িয়ে আছে। আবরার তাকানোর সাথে সাথেই ফেটিক্স কুড়াল নিয়ে আসে। আবরার কুড়ালখানা হাতে নেওয়ার সাথে সাথেই মন্ত্রী সহ বাকিরা ভয়ে কাঁপতে থাকে। আবরার কুড়াল নিয়ে তাকায় মন্ত্রীর দিকে। তারপর চিরচেনা পৈশাচিক হাসি দিয়ে বলে, তোর বউ আর বাচ্চার যদি খাবারের অভাব হয় তাহলে আমি আমার পতিতলায় নিয়ে রাখবো নে। কি বলিস? এবার মন্ত্রী গর্জে উঠে বলে, আমার বউ বাচ্চা নিয়ে একদমই আজে বাজে কথা বলবি না শালা আবরার। আবরারের রাগটা যেন মাথায় চড়ে বসে। তারপর বলে, তোর বউকে আমি পতিতলায় রাখবো, দেখি তুই কোন আল ছিঁড়তে পারিস। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দেরি করে না। এক কোপ দিয়ে মন্ত্রীর দেহ থেকে মাথাখানা আলাদা করে ফেলে। এই দৃশ্য দেখে বাকি 9 জন ভয়ে চিৎকার করে ওঠে। আবরার তা দেখে যেন মজা পায়। তারপর একে একে বাকিদের মাথা কেটে ফেলে। এতগুলো মাথা কাটার ফলস্বরূপ আবরারের মুখ থেকে শুরু করে পুরো দেহে রক্ত ভরে গেছে। শরীরের একটু অংশ বাকি নেই যেখানে রক্ত লাগেনি। পুরো লাল টকটকে লাগছে তাকে। আবরারের মুখে তৃপ্তির হাসি, যেন বিশ্ব জয় করে ফেলেছে। তারপর নিজের শরীর থেকে রক্তের গুলোর ঘ্রাণ নিতে থাকে, যেন তৃপ্তি পাচ্ছে। তার ঠোঁটের কোণে এক রাস সন্তুষ্টি, চোখে এক ভয়ঙ্কর তৃপ্তি। একটু পর সে হাত তুলে ইশারা করলো। বডিগার্ডরা মাথা নত করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আবরার একা রইল খাঁচার সামনে। রাত 12টা। আবরার বাড়িতে এসে মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। শাওয়ারের ঠান্ডা জল যেন শরীরের ক্লান্তি মুছে দিয়েছে, কিন্তু মনে জমে থাকা অস্থিরতা এখনো কাটেনি। আজকে কেন জানি অন্যরকম অস্থির লাগছে, তা জানে না। বিছানায় কুহেলি গভীর ঘুমে ডুবে আছে। মৃদু আলোয় তার মুখটা শান্ত, যেন কোনো শিশুর মতো নির্ভার। আবার আবরার থেমে গেল কিছুক্ষণ, চুপচাপ তাকিয়ে রইল সেই মুখটার দিকে। মেয়েটার থেকে দেখলে তার মনে অদ্ভুত এক নেশা জাগে, একটা টান যেটা সে বোঝাতে পারে না। ধীরে ধীরে বিছানার কুহেলিকে পাশে বসে আর আবরার তারপর একদম কাছে ঝুঁকে ওর ভিজে চুলগুলোর ঝাঁকুনি দিলে সাথে সাথে কুহেলি চমকে উঠল, চোখ কুঁচকে নড়ে চড়ে উঠল। চোখ খুলে দেখে আবরার একদম সামনে, এতটা কাছে যে তার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে কুহেলের মুখ। মুহূর্তটা স্থির হয়ে গেল। জলবিন্দু গড়িয়ে পড়ল কুহেলের গলায়। আর আবরারের দৃষ্টি আটকে রইল সেই রেখাটাই। শীতল জলের নিচে উষ্ণ অনুভবের এক অদ্ভুত খেলা শুরু হলো নীরবে। আবরার এবার হাসিখি কণ্ঠে বলল, কি আছে তোমার মাঝে ছোট পাখি? এত কেন আকর্ষণ করে আমাকে? তোমার এই ছোট্ট দেহখানা আমাকে টানে সব সময়। আবরারের এহেন কথায় কুহেলি লজ্জা পেল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। তবুও নিজেকে সামলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন আপনি। আপনার ওই পবিত্র হাত দিয়ে অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। আমার গা ঘিন ঘিন করে ওঠে, ঘৃণা লাগে ওই স্পর্শে। আবরার কুহেলির কথায় ঠোঁট এলিয়ে হাসলো। তারপর বলল, তুমি তো পবিত্র, তাই না? তাহলে পবিত্র আর অপবিত্র মিলে না হয় একটা নতুন অস্তিত্ব গড়ে উঠবে। তাতে ক্ষতি কি, মাই ফাকিং স্কোয়াব? বলেই আবার আবরার ওর হাতখানা কুহেলির জামার নিচে দিয়ে ছোট্ট দেহে জোরে জোরে স্পর্শ করতে থাকে। কুহেলি আবরারের হাতখানা বের করতে চায়, কিন্তু লাভ হয় না। কুহেলি এবার ফিসফিস করে বলে ওঠে, আপনি একটা জানোয়ার, যার কোনো মায়া দয়া নেই। নিষ্ঠুর হৃদয়ের মানুষ আপনি। আপনাকে আমি খুন করতে ইচ্ছে করছে। কথাখানা বলার সাথে সাথেই কুহেলি কেঁপে ওঠে, কারণ আবরারের স্পর্শ আরো গাঢ় হয়ে ওঠে। কুহেলির এহেন কণ্ঠে আবরার বাঁকা হেসে ওর দেহে জোরে আরো গাঢ়ভাবে স্পর্শ করতে করতে বলে, তোমার মতো একটা ট্যাংরা মাছ আমাকে মারবে? সিরিয়াসলি? কুহেলি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল, আপনাকে আমি মারবো মিস্টার মাফিয়া কিং? আবরার ভয়ঙ্কর ম্লান হেসে বলল, আচ্ছা, আমি অপেক্ষায় রইলাম সেই দিনের।
কথা বলেই আবরার ওর ঠোঁট জোড়া আয়ত্তে নিল আর হাত দিয়ে বেপরোয়া ভাবে স্পর্শ করতে লাগে। কুহেলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। আবরারের বিশাল দেহের সামনে কুহেলি নিতান্তই একটা ছোট্ট পাখি, তাই হাজার ছটফট করলেও নিজেকে ছাড়াতে পারে না। অবশেষে আবরার পুরো মত্ত হয়ে যায় কুহেলিতে। এত কান্না, কত চিৎকার, কিছুই এই নিষ্ঠুর মানুষটার কান পর্যন্ত পৌঁছায় না। সে নিজের মতো মত্ত হয় প্রায় 2.5 ঘন্টা যাবৎ। এই পৈশাচিক অত্যাচার চালানোর পর কুহেলিকে ছেড়ে দিয়ে অন্য পাশ ঘুরে ঘুমিয়ে যায়। আর কুহেলির অবস্থা নাজেহাল, যেন কোনো ক্ষুধার্ত সিংহ কোনো অসহায় হরিণকে ঘায়েল করে খাবলে খাবলে খেয়েছে। কুহেলি নিজের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে। ভোরের আলোটা জানালার পর্দা ভেদ করে আসতেই কুহেলির চোখ ধীরে ধীরে খুলে গেল। মুহূর্তের জন্য সে বুঝতে পারল না কোথায় আছে। তারপর পাশে চোখ যেতেই নিঃশব্দে জমে গেল সমস্ত অনুভূতি। আবরার একদম শান্ত মুখে ঘুমাচ্ছে, এমন যেন পৃথিবীর কোনো শান্তি অশান্তি, কোনো অপরাধ তার ঘুমে হানা দিতে পারে না। গত রাতের ভয়াবহ মুহূর্তগুলোর কথা হঠাৎ করেই মনে পড়তেই ধারালো ছুরির মতো বুক বিদ্ধ করছে কুহেলির বুকের ভেতর। কুহেলি তাকিয়ে রইল আবরারের দিকে আর মনে মনে ভাবলো, এই লোকটা তার জীবন শেষ করে দিয়ে কিভাবে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কুহেলির বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। তারপর কুহেলি সব ভাবনা এক সাইডে রেখে চেষ্টা করলো উঠে বসতে। শরীরের প্রতিটি পেশিতে ব্যথা ছড়িয়ে আছে, তবুও ব্যথা উপেক্ষা করে ওঠার চেষ্টা করতে লাগলো। কিন্তু যতই চেষ্টা করলো ততই শরীরটা যেন নিজের নয় মনে হলো। অসহায় হয়ে অবশেষে সে ফুপিয়ে কেঁদে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ল বালিশে। ঘুমের ঘোরে আবরার কপাল কুঁচকালো। তারপর আধো চোখ খুলে গম্ভীর গলায় বলল, হু আর ইউ ক্রাইং? হোয়াই সো আর্লি ইন দ্য মর্নিং? কুহেলি আবরারের দিকে তাকাতে পারল না, বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলো। যেন বুকের ভেতর সব ক্ষোভ, যন্ত্রণা, অপমান চোখের পানিতে ধুয়ে ফেলতে চায়। আবরার এবার বিরক্ত হয়ে উঠে বসলো। তার চোখে ঘুমের ভার, মুখে বিরক্তি। এবার কঠোর গলায় বলল, স্টপ ইউর ননসেন্স ক্রাইং। আবরারের এইরকম কণ্ঠ শুনে সাথে সাথে কুহেলি চুপ হয়ে গেল, কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে নীরবে। আবরার তা খেয়াল করলো। মুহূর্তের মধ্যেই ওর বুকের ভেতর যেন এক অদ্ভুত ভার জমে গেছে। কুহেলি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে যাচ্ছে, নীরব অথচ তীব্র। তা ভালো লাগলো না আবরারের। তাই আবরার ধীরে বলল, কি হয়েছে, এমন কাঁদছো কেন কুহেলি? কুহেলি আবরারের দিকে তাকালো না, কাপা কাপা গলায় বলল, আমার শরীরটার দিকে তাকিয়ে দেখেন, পুরো শরীর জুড়ে ক্ষত বিক্ষত করেছেন আপনি। আমি এখন দাঁড়াতেও পারছি না। আমি এখন কিভাবে গোসল করব বলুন? আবরার খেয়াল করলো কুহেলি ওর দিকে তাকাচ্ছে না। এতে করে রাগ হলো আবরারের। আবরার হাত বাড়িয়ে কুহেলিকে এক টানে নিজের বুকে এনে শক্ত করে জড়িয়ে ধরলো। এত টাইট শক্ত করে ধরেছে যেন হাড্ডি ভেঙে যাবে ওর। তারপর আবরার বলল, আমার দিকে তাকিয়ে কথা বলবে সবসময় পহু পাখি, নয়তো তোমার এমন অবস্থা করব যে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে থাকবে 1 মাস। তারপর আবরার কুহেলির গলার ক্ষত স্থানে হাত বোলাতে থাকে। এতে করে কুহেলির ছোট্ট দেহখানা বারংবার কেঁপে ওঠে। চোখটা বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আপনি একটা জানোয়ার, নিষ্ঠুর মানুষ, যার কোনো মায়া দয়া নেই। আমাকে এভাবে কষ্ট দিয়ে আপনি কি পাচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? আবরার কুহেলির কথায় কোনো উত্তর দেয় না, বরং নিচে উঠে বসে। তারপর কুহেলিকে কোলে তুলে নেয়। কুহেলি ভারসাম্য সামলাতে না পেরে আবরারের গলা জড়িয়ে ধরে। কুহেলি ভাবতে পারিনি আবরার এইরকম কিছু করবে। আবরার কুহেলিকে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সকাল 10টা 30 মিনিট। আবরার বেডের পাশে হেলান দিয়ে কি যেন করছে ল্যাপটপে, আর কুহেলি চুপচাপ বসে আছে বেডের আরেক পাশে। একটা কথা বারবার বলতে চাচ্ছে, কিন্তু আবরারের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, যদি রেগে যায় আবার তখন
তবু অনেক সাহস নিয়ে কুহেলি মিনমিনে করে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আপনার ল্যাপটপে চোখ রেখেই গম্ভীর মুখে বলল, বলো কুহেলি। আমতা আমতা করে বলল, তা আমাকে প্লিজ আজকে বাড়িতে নিয়ে যাবে? সত্যি বলছি, আপনার সাথে যাব, আবার আপনার সাথে চলে আসব। আবরার এবার ল্যাপটপটা পাশে রেখে ছোট্ট টি টেবিলে রাখে। তারপর কুহেলির দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, কালকে তো নিয়ে আসলাম, আর আজকেই বাড়ি যেতে মন চাচ্ছে কেন? আর তুমি কিভাবে ভাবলে আমি আজই তোমাকে বাড়িতে নিয়ে যাব? আবরারের কথায় কুহেলির খারাপ লাগে, তবুও হাল ছাড়ে না, বরং নিজেকে সামলে মাথা নিচু করে মিনমিন করে বলে, আব্বুকে অনেক দেখতে মন চাচ্ছে, নিয়ে যান প্লিজ, আমি কথা দিচ্ছি, এরপর থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আবরার কুহেলির কথা শুনে সেই চিরচেনা ভয়ঙ্কর ম্লান হাসলো। আমি যা বলবো তাই করবে? কুহেলি মাথা ঝাঁকালো বাচ্চাদের মতো করে, মনে মানে সে করবে। আবরার হঠাৎই কুহেলিকে নিজের কোলে বসালো, তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ওর কানে প্রথমে আলতো করে চুমু দেয়, পরেক্ষণে কানে কামড় বসিয়ে দিল। কুহেলি ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কিছুক্ষণ পর আবরার ওর কান ছেড়ে দিয়ে হাসি কি সুরে ফিসফিসিয়ে বলল, আমার রাতে তোমাকে চাই, আর তোমাকেও আমাকে হতে হবে, আমার কাজে রেসপন্স করতে হবে। যদি রাজি থাকো তাহলে নিয়ে যাব। কুহেলি বলল, আমি রাজি। আবরার ম্লান হাসলো, তারপর কুহেলিকে কোল থেকে নামিয়ে বলল, চলো তাহলে। তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলো তাহলে। আবরার আগে আগে আর কুহেলি পেছনে পেছনে হাঁটতে লাগলো। নিচে আসতেই ফেটিক্সের সাথে দেখা হলো। ফেটিক্স বলল, স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। আবরার এবার কুহেলির দিকে তাকালো, তারপর বলল, এখন না ফেটিক্স, একটা কাজে যাচ্ছি, এসে শুনবো। আর হ্যাঁ, এখন বডিগার্ড নিব না। ফেটিক্স বলল, কিন্তু স্যার যদি কোনো বিপদ হয়? আবরার বলল, ভিন্ন গাড়ি দিয়ে যাব। আর আমার চেহারা কয়জনই বা দেখেছে, শুধু আমার নাম শুনেছে। ফেটিক্স বলল, আচ্ছা স্যার। আবরার দাঁড়ালো না, বাড়ির বাহিরে হাঁটা ধরলো। পেছনে পেছনে কুহেলি গেল। গাড়ি চলতে থাকে আপন মনে। জঙ্গলের সরু রাস্তা পেরিয়ে রাস্তায় উঠতেই কুহেলি দীর্ঘশ্বাস ফেললো। আবরার তা খেয়াল করে বলল, কি ব্যাপার, এমন ভাবে নিঃশ্বাস নিচ্ছ যেন জেল থেকে বের হলে? কুহেলি একটু ঘাবড়ে যেয়ে বলল, না তেমন কিছু না। আবরার আর কোনো কথা না বাড়িয়ে নিজের মতো করে গাড়ি চালাতে লাগলো। প্রায় 10 মিনিট পর কোথা থেকে যেন 10টার মতো গাড়ি এসে আবরারের গাড়ি ঘিরে ধরে। আবরারের মনে প্রথমবারের মতো এক অজানা ঘাবড়ে যাওয়ার অনুভূতি জাগলো, কারণ কুহেলি তার সঙ্গে আছে। সে কুহেলির দিকে তাকালো, কিন্তু অবাক হওয়ার জায়গায় কুহেলির মুখে কোনো ভয় বা কোনো আতঙ্ক নেই। চোখগুলো যেন সমস্ত রহস্য জানে, সমস্ত অজানা ঘটনা ঘটবে তাও সে জানে। হঠাৎ কুহেলি কোনো শব্দ না করে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। আবরার হতবাক হয়ে রইল, নিজের ঘাবড়ে যাওয়া মনের তাড়নায়। সে হঠাৎই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ধীরে ধীরে গাড়ি থেকে বের হলো। তখনই দেখলো একজন পুরুষ গাড়ি থেকে নামছে, কালো পাঞ্জাবি পরা, কালো ঘড়ি আর মুখে সেমাগা, আর কালো চশমা চোখে। কুহেলি দৌড়ে যেয়ে ছেলেটার হাত শক্ত করে ধরলো। এতে করে আবরারের রাগ মাথায় উঠে গেল। আবরার যখনই এগোতে নিবে, তখনই লোকটার বডিগার্ডদেরকে ইশারা করতেই 5জন বডিগার্ড আবরারকে শক্ত করে ধরলো। এতে করে আবরারের রাগ এবার তরতরিয়ে উঠলো। তার চোখ লাল, গলার রগ ফুলে উঠেছে, বুকের ভেতর আগুনের ঢেউ উঠেছে একের পর এক। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কুহেলির দিকে, আর তার পাশেই সেই অপরিচিত ছেলেটার দিকে। কুহেলি কিন্তু শান্ত, তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাসের আর এক মুক্তির আলো। ছেলেটার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে সে ধীরে ধীরে আবরারের দিকে মুখ ঘোরালো, মুখে এক হালকা তিক্ত হাসি। অনেক খারাপ জিনিস করেছেন আপনি আমার সাথে। কুহেলির কণ্ঠটা ঠান্ডা, কিন্তু আর না, আপনার মতো সাইকোর সাথে আমি আর থাকবো না। আর না আমার বন্ধু হয়ে থাকতে চাই। আমি মুক্ত হয়ে থাকতে চাই, খোলা আকাশে উঠতে চাই,
কিন্তু আপনার সাথে থাকলে তা সম্ভব নয়। তারপর ছেলেটার দিকে তাকিয়ে বলল, উনি আমার সুপারম্যান, আর ওনার সাথেই আমি থাকবো। আবরার রাগী কণ্ঠে গর্জে উঠল, বলল, শালিক ছেড়ে দে ওর হাত। আমি তোকে একবার পাই, তারপর তোকে এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। আমার সম্পর্কে তোর ধারণা নেই আমি কতটা ভয়ঙ্কর। কুহেলি এবার কিছুটা ঘাবড়ে যেয়ে ছেলেটার হাত আরো শক্ত করে ধরলো। ছেলেটা আবরারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাকরিম শেখের সাথে যতদিন আছে তার সাদা পরি, ততদিন কেউ তাকে ছুতে পারবে না। তারপর বডিগার্ডকে ইশারা করে কুহেলিকে গাড়িতে উঠিয়ে নিজে উঠে চলে যায়। আবরার নিজের সর্বশক্তি দিয়ে বডিগার্ড 5 জনকে 5 দিকে ছুড়ে মারে। তারপর গাড়ির দিকে যায় বন্দুক নেওয়ার জন্য, কিন্তু তার আগেই একটা গুলির শব্দ আসে। একটা বডিগার্ড আবরারের পায়ে গুলি করে সাথে সাথেই আবরার মাটিতে লুটিয়ে পড়ে। বডিগার্ড গুলো আর দাঁড়ায় না, আবরারকে পড়তে দেখেই গাড়ি নিয়ে চলে যায়, আর আবরার মাটিতে পড়ে থাকে। তবে রাগে শরীর কাঁপতে কাঁপতে বলে, ছাড়বো না আমি তোদের দুজনকে। অন্যদিকে কুহেলি পাগলের মতো হাসতে থাকে গাড়িতে, কারণ ওরা ওর করা প্ল্যান সাকসেসফুল হয়েছে। আসলে কুহেলি এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য হলো আবরারকে শেষ করা। তবে তা বাংলাদেশে নয়, আইসল্যান্ডের। তাই আবরারকে এতটা কাছে পেয়েও শেষ করলো না। কুহেলি হাসতে হাসতে বলল, আমি পেরেছি তাকরিম, আমি পেরেছি। ওই মাফিয়া কিং আবরারকে কাবু করতে পেরেছি। তাকরিম একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু আমরা যদি এক আইসল্যান্ডে চলে যাই তাহলে আমাদেরকে খুঁজে পাবো কি করে? কুহেলি নিজের হাতখানা তাকরিমের সামনে ধরে বলল, এখানে জিপিএস লাগানো আছে, আবরার দিয়েছিল, আর এটাই আবরারকে আমার কাছে পৌঁছাতে হেল্প করবে। এখন এয়ারপোর্টের কাছে কোনো হোটেলে উঠবো, তারপর যখনই খবর পাবো আবরার তার লোক নিয়ে আসছে, তখনই আমরা বিমানে উঠবো। আর আর আবরার অবশ্য বিমানের অপেক্ষা করবে না, সে নিজের প্রাইভেট জেট নিয়ে আমার পিছু নিবে। তাকরিম বলে, তোর বুদ্ধির প্রশংসা করতে হয় রে। কুহেলি বলো, তা তুমি করতেই পারো তাকরিম ভাই, আমি কিছু মনে করব না। তাকরিম বলে, ভাইও বলিস, আর বলিস না, কলিজায় লাগে। 2 দিন পর তোর আর আমার বিয়ে। কুহেলি বাঁকা হেসে বলে, তা তো হবেই, তাতে কি, তুমি আমার ভাইয়া লাগো। তাকরিম বলল, কি কপাল আমার, নিজের হবু বউয়ের মুখে ভাই ডাক শুনছি। কুহেলি শুধু হাসলো, আর কিছুই বলল না। আবরার বসে আছে গাড়িতে, আর একজন ডাক্তার কাপা কাপা হাতে ওর ব্যান্ডেজ করে দিচ্ছে। আর ফেটিক্স মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গাড়ির ভেতরে। ডাক্তার ব্যান্ডেজ করা শেষে কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, শেষ স্যার, কিন্তু আপনার কিছুদিন রেস্ট নেওয়া দরকার। আবরার সাথে সাথে ডাক্তারের কলার শক্ত করে ধরে রাগী কণ্ঠে বলল, শালা, আমি কি তোর কাছে শুনতে চেয়েছি আমি কি করব না করব? তোকে ব্যান্ডেজ করতে এনেছি, শেষ, ব্যাস চলে যা। ফেটিক্স এসে কোন রকম ডাক্তারকে ছাড়িয়ে নিয়ে একজন বডিগার্ডকে ইশারা করে সাথে সাথে বডিগার্ড ডাক্তারকে নিয়ে যায়। আবরার জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, কোনোভাবেই রাগ কন্ট্রোল করতে পারছে না। একটা ছেলে এসে ওর ওয়াইফকে নিয়ে গেল, ছি, অথচ মানুষ কাটাকাটি করা ওর হাত পায়ের খেল। আবরারকে এত রাখতে এর আগে কখনোই দেখেনি ফেটিক্স। তবুও সাহস নিয়ে বলল, স্যার আপনি শান্ত হন, ওই লোক ম্যাডামকে নিয়ে যেখানেই থাক ধরা পড়তেই হবে। আবরার গর্জে উঠে বলল, আমার চোখের সামনে থেকে নিয়ে গেল আমার বউকে, আমি কি করে মানবো আর কি করে শান্ত হব? যে পর্যন্ত না ওই ছেলেকে আমি মেরে না ফেলি সেই পর্যন্ত আমি শান্তি পাবো না। পরেক্ষণে আবরার বাঁকা হেসে ফোনটা বের করে কুহেলির হাতের আংটির মাধ্যমে লোকেশনটা বের করে। আবরার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলে, গাড়ি ছাড়ো। ফেটিক্স বলে, কোথায় যাব স্যার আমরা? আবরার বলে, আপাতত এয়ারপোর্টে যাবে। ফেটিক্স আবরারের কথার আগা মাথা কিছুই বোঝে না, তবে একটা বিষয় বোঝে, আবরার হঠাৎই শান্ত হয়েছে, মানে সামনে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তবে আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। গাড়িতে উঠে স্টার্ট দেয় গাড়ি।
আবরার বাঁকা হেসে ফিসফিসিয়ে বলে, আমার থেকে পালানোর জন্য তোমাকে শাস্তি পেতে হবে পাখি, অনেক বড় শাস্তি। এয়ারপোর্টের কাছেই ছোট্ট কিন্তু বিলাসবহুল একটা হোটেলের বাইরে আলো আঁধারির শহরটাকে আড়াল করে রেখেছে। আর তার মাঝেই কুহেলিও তাকরিমের গোপন আশ্রয়। ঘড়ির কাঁটা তখন বিকাল ছুঁই ছুঁই। কুহেলি সদ্য ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে, চুলের ডগা ভেজা, মুখে এখনো পানির ফোঁটা ঝুলে আছে। কুহেলি ঠিক তখন ফোনটা তুলে নিল। হালকা ভাইব্রেশনে কাঁপছিল ওই ডিভাইসটা। স্ক্রিনে একটা লাইনের মেসেজ ভেসে উঠল, আবরার রওনা হয়েছে, আমাদের লোক ভেতরে সব ঠিক করে ফেলেছে। মেসেজটি পাঠিয়েছে সেই মানুষ যাকে কুহেলি অনেক আগে থেকেই আবরারের বডিগার্ডদের দলে ঢুকিয়ে রেখেছিল। কুহেলির ঠোঁটের কোণে এক বাঁকা আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল, চোখে জ্বলে উঠল সেই পুরানো প্রতিশোধের আগুন। ধীরে ধীরে ফোনটা ব্যাগে রেখে সে দরজার দিকে এগিয়ে গেল। রুমের দরজা খুলে করিডোরে বেরিয়ে এসে সোজা গিয়ে দাঁড়ালো পাশের ঘরের সামনে, তাকরিমের রুম। দরজায় হালকা দুবার নক করতেই ভেতর থেকে তাকরিম দরজাটা খুলে দিল। তাকরিম যখন বিশ্রাম নিচ্ছিল, কিন্তু কুহেলির মুখের অভিব্যক্তি দেখেই বুঝে গেল কিছু একটা ঘটতে যাচ্ছে। কুহেলির কণ্ঠ দৃঢ়, তবুও তাতে চাপা উত্তেজনা। আমাদের এখনই এয়ারপোর্টে যেতে হবে, আবরার আসছে। তাকরিম চোখ তুলে তাকালো, মুখে এক শান্ত ভাব রেখে বলল, ঠিক আছে, আমাদের লোক সব করে দিয়েছে, তুমি শুধু আমার সাথে চলো। কুহেলি ধীরে মাথা নাড়ালো। তার চোখে তখন কোনো দ্বিধা নেই, শুধু পরিকল্পনা, ঠান্ডা নীল ছায়া। দুজন একসাথে বেরিয়ে গেল করিডোরের আলো তাদের ছায়াকে লম্বা করে টেনে নিয়ে গেল দরজার দিকে। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে কুহেলি শেষবারের মতো পেছনে তাকালো, যেন কোনো পুরানো অধ্যায়ের দরজা চিরতরে বন্ধ করেছে। লিফট নামতে শুরু করলো। নিচে অপেক্ষা করছে কালো এসইউভি, আর দূরের আকাশে ওঠার প্রস্তুতি নিচ্ছে রাতের শেষ ফ্লাইট, যেখানে আবরার নামবে আর শুরু হবে নতুন এক খেলার পর্ব। রাত নামছে ধীরে ধীরে। আকাশের কালচে ছায়া যেন এয়ারপোর্টের কাছ ঘেরা দেওয়ালের ওপর ঘনিয়ে এসেছে। লাইটগুলোর আলোয় পুরো জায়গাটা এক অদ্ভুত নিস্তব্ধ উত্তেজনায় ভরা। আবরারের গাড়ি এয়ারপোর্টের কাছে এসে থামলো। তার হাতে ধরা ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে লোকেশনের ভেতরে এয়ারপোর্টের অভ্যন্তরে। আবরারের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল, চোখের কোণে শিকারীর মতো এক ঝিলিক। নিচু গলায় বলল, দেখি পাখি, তুমি আসলে কত দূর উঠতে পারো। ড্রাইভারের আসনে পাশের সিটে ফেটিক্স তখন নিঃশব্দে। সে জানে আবরার এখন যেই অবস্থায় আছে, তাকে কোনো প্রশ্ন করা মানেই বড় ঝড় ডেকে আনা। আবরার জানালার বাইরে তাকালো একবার, তারপর গম্ভীর কণ্ঠে বলল, ফেটিক্স, প্রাইভেট জেটটা প্রস্তুত করো, আমরা ওখানেই যাচ্ছি। ফেটিক্স এক মুহূর্ত থমকে গেলেও কোনো প্রশ্ন করলো না, শুধু ছোট্ট একটা জি স্যার বলে গাড়ি থেকে নেমে গেল। দ্রুত ফোনে নির্দেশ পাঠালো সিকিউরিটি টিমের কাছে, জেড প্রস্তুত রাখতে হবে এখনই। কয়েক মিনিট পর ফেটিক্সের ফোনে ভেসে উঠল একটা লাইনের মেসেজ, সব রেডি স্যার। আবরার ফোনের স্ক্রিনে চোখ তুলে নিঃশব্দে হাসলো, সেই হাসি যা কারো শরীর হিম ধরিয়ে দিতে পারে, ঠান্ডা হিসেবি আর তীব্র। আবরার আস্তে করে বলল, যেন কেউ শুনছে না তবুও সে শুনে ফেলুক, পাখি, ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তোমার জন্য। গাড়ির দরজা খুলে সে নামলো ধীরে, আর প্রতিটি পদক্ষেপে ভর করা ছিল এক অদ্ভুত নিশ্চয়তা, যেন মৃত্যু নিজেই হেঁটে যাচ্ছে রানওয়ের দিকে। দূরের প্রাইভেট জেটের আলো জ্বলছে। ফেটিক্স পাশে দাঁড়িয়ে সোজা হয়ে আছে, কিন্তু চোখ নামিয়ে রেখেছে নিচের দিকে। আবরারের মুখে সেই শান্ত অথচ ভয়ঙ্কর হাসিটা দেখার সাহস তার নেই। আবরার সিঁড়ি বেয়ে জেটে উঠতে উঠতে আকাশের দিকে তাকালো। তার মুখে এখনো সেই অদ্ভুত শান্ত হাসি, যে হাসি দেখলে মনে হয় কেউ হয়তো এখনই নিজের শিকার ধরতে যাচ্ছে। ভোর ৩টা। আইসল্যান্ডের আকাশে তখনও সূর্যের আলো ধরা দেয়নি। কুয়াশা আর বরফে মিশে আছে গভীর নীল এক নিস্তব্ধতা। বিমানের চাকা মাটিতে ছই মাত্রই এক ঠান্ডা ঝাঁজ বাতাস জানালা বেয়ে ঢুকে গেল।
তাকরিম ধীরে ধীরে খুলে চারপাশে তাকালো। পাশে বসা কুহেলি জানালার বাহিরে তাকিয়ে আছে। চোখে দৃঢ়তা, ঠোঁটে কোনো আবেগ নেই। মনে হচ্ছে সে অনেক আগেই সবকিছু ভেবে রেখেছে। বিমানবন্দর থেকে বেরিয়ে দুজনেই মুখে নরম নিঃশ্বাসের ধোঁয়া উঠছে। ভোরের ঠান্ডা কেটে যাওয়ার আগেই তারা দ্রুত গাড়িতে চড়ল। ড্রাইভার আগে থেকেই অপেক্ষা করছিল, সব পরিকল্পনা মাফিক। রাতের অন্ধকার পেরিয়ে গাড়ি এগিয়ে চলল উত্তরের পাহাড়ি পথে। রাস্তাগুলো আঁকাবাঁকা, দুপাশে বরফের স্তর, আর মাঝে মাঝে দূরে দেখাও যায় জমে থাকা নদীর ওপর পাতলা কুয়াশার চাদর। 2 ঘন্টা পর গাড়ি ধীরে ধীরে নামলো এক পাহাড়ি ঢাল বেয়ে ওঠার রাস্তায়। কুহেলি জানালার বাইরে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এটাই রেইকিয়াভিক, যেখানে আমার সব শেষ করেছিল এরিক আবরার খান। আমার জীবন থেকে সব খুশি খুশি কেড়ে নিয়েছিল। আমি ছাড়বো না ওই লোককে, জাস্ট নিজের হাতে খুন করব। বলতে বলতেই রাগে মুখখানা লাল হয়ে গেল। সামনের দিকটা ঘিরে আছে পাথরের তৈরি করা পুরনো স্থাপত্য, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই গির্জা, হাল গ্রিমস শকির। বরফের আলোয় গির্জার চূড়াটা যেন আকাশ ছুঁয়ে আছে, মেঘের সঙ্গে মিশে গেছে তার ধবধবে সাদা সৌন্দর্য। ড্রাইভার গাড়ি থামালো, সাথে সাথে তাকরিম বাইরে নামলো, সাথে কুহেলিও। ঠান্ডা হাওয়া মুখে আছড়ে পড়লো, কিন্তু কুহেলির মুখে কোনো পরিবর্তন নেই। চোখে একই ঠান্ডা দৃঢ়তা আর প্রতিশোধের আগুন। তারপর আর একবার দুজনে দুজনের দিকে তাকিয়ে বাঁকা হেসে ধীরে ধীরে গির্জার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। আকাশে তখন হালকা আলোর রেখা ফুটে উঠেছে, নতুন ভোরের। কিন্তু সেই আলোয় লুকিয়ে আছে এক অজানা রহস্যের ছায়া। গির্জার ভেতরে নিস্তব্ধতা ছড়িয়ে আছে, কেবলই ফটকের আলো ফোসকা করে দেয় দেওয়ালের ওপর। ধীর ভারী শ্বাসের শব্দ প্রতিধ্বনিত করছে। কুহেলি আর তাকরিম ধীরে ধীরে গির্জার কেন্দ্রে প্রবেশ করলো। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ তাদের অন্তরস্থলের প্রতিধ্বনি শোনাচ্ছে। হঠাৎ দুজনই থমকে গেল। কিছুটা অন্ধকারের মধ্যে তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে আবরার। লাল চোখের মনি দিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, যা দেখে শীতল ঘামের মতো গলতে লাগলো। তার কণ্ঠ ধীর, গভীর আর ভয়ঙ্কর ভাবে শান্ত। ওয়েলকাম মাই স্কোয়াব আর আবর্জনা। কুহেলি কাঁপলো না, তবে চোখে আগুন। তাকরিম কাঁপছে না, শুধু না জানার আতঙ্ক। তার শরীর শক্ত হয়ে যাচ্ছে। আবরার ধীরে এগিয়ে আসে, তার চোখে নিখুঁত শিকারীর মতো ঝাঁপানোর জন্য প্রস্তুত। শীতল কণ্ঠে বলল, তোদের জন্য অপেক্ষা করছিলাম। কত বড় কলিজা আছে, কত বড় তা দেখবো না? আমাকে গুলি করিস, তারপর আমার চোখের সামনে দিয়ে পালিয়ে আসিস। আমি দেখব তোদের কত বড় কলিজা। কুহেলি আর তাকরিমকে একে অপরের দিকে তাকালো। দুজনের বুকের ভেতরে একই অনুভূতি, অবজ্ঞা আর উত্তেজনার অদ্ভুত মিশ্রণ। কুহেলির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটলেও চোখে সেই কম্পন আর রক্তের উত্তেজনা স্পষ্ট। তারপর কুহেলি শীতল কণ্ঠে বলে, আপনি কি আমাকে শেষ করবেন মিস্টার এরিক আবরার খান? আমি আপনাকে শেষ করার জন্য এখানে এনেছি। আমি শুধু চাই আপনার জীবন নিতে, কারণ তাতেই আমার শান্তি। আপনার কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এটা। আপনি কি আমাকে বোকা ভাবছেন যে আংটি হাতে আমি এমনি এমনি রেখেছি? না, আপনাকে এতদূর আনার জন্যই, কারণ আপনি আমার হাসি খুশি ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছেন, আমার খুশি কেড়ে নিয়েছেন, তাও এই গির্জা থেকে। এই এই জায়গাটাই বেছে নিলাম আপনাকে শেষ করার জন্য। প্রস্তুত হন মিস্টার আবরার খান, মাফিয়া কিং। কুহেলির কথা শুনে আবরার বিস্মিত হয়ে বলে, মানে কে তোমার ফ্যামিলি? আর তুমি বা গির্জায় কি করছিলে? আর আমি কবে তোমার ফ্যামিলিকে মেরেছিলাম? কুহেলি তীক্ষ্ণ চোখে আবরারের দিকে তাকিয়ে বলতে শুরু করে। কুহেলির কথা শুনে আবরার বিস্মিত হয়ে বলে, মানে কি বলতে চাইছো? কুহেলি তীক্ষ্ণ চোখে আবরারের দিকে তাকিয়ে বলতে শুরু করে,